বিভাগীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে মৌলিক অধিকার সমূহ। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার সমূহ কোন বিধিতে কি বলা আছে বা কোন অনুচ্ছেদে কি বলা আছে বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু বিগত পরীক্ষায় 21 বার এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তাই না? আচ্ছা, এটা মনে রাখার জন্য এই যে মনে রাখার কৌশল হিসেবে আমি ছোট্ট ছন্দ রচনা করেছি উপরে একটা, প্রত্যেকটা অনুচ্ছেদের প্রথম অক্ষর নিয়ে এই ছন্দটা রচনা করেছি। এটার জন্য আমার মুখস্থ করতে সুবিধা হয়েছিল। লক্ষ্য করি, আধো সবই আজি গ্রেস, বিষ শশ চিপে ধসগ্রী মৌ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, আধো সবই আজি গ্রেস, বিষ শশ চিপে ধসগ্রী মৌ। যেমন আতে হচ্ছে এখানে এই সংবিধানের 27 থেকে 44 পর্যন্ত এই অনুচ্ছেদে বলা আছে মৌলিক অধিকার সমূহ সম্পর্কে। আতে হচ্ছে এই 27 নং অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। তারপর ধতে হচ্ছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, 28 নং অনুচ্ছেদে বলা আছে। এরপরে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, 29 নং অনুচ্ছেদে বলা আছে। 30 নং বলেছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, এই যে বি দ্বারা বোঝাচ্ছে। তারপর আ দ্বারা আবার এই আইনের আশ্রয় লাভের অধিকার, এখানে একটা আছে প্রথমে আইনের দৃষ্টিতে সমতা, আর এই 31 নম্বরে এই আ দিয়ে বোঝাচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার। এরপরে জিতে হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেতে হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, জতে হচ্ছে এই যে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। ঠিক আছে, প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে এটা তৈরি করেছি, তাহলে এই আজি গ্রেস পর্যন্ত হয়ে গেছে কিন্তু। আবার বিতে হচ্ছে এই বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। তারপর চতে হচ্ছে চলাফেরার স্বাধীনতা, শতে হচ্ছে সমাবেশের স্বাধীনতা, পরের শতে হচ্ছে সংগঠনের স্বাধীনতা, আর এই চিতে হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এরপরে আছে পেতে পেশা বা বৃত্তির স্বাধীনতা, ধতে ধর্মীয় স্বাধীনতা, শতে সম্পত্তির অধিকার, গৃতে গৃহ ও যোগাযোগের রক্ষণ, মৌতে হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। এই 27 থেকে 44 নং পর্যন্ত। এখন এই অনুচ্ছেদগুলি সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করব। মূলত আমার আজকের উত্তরটা পরের ওখান থেকে শুরু হচ্ছে, এটা আমি এক্সট্রা আলোচনা করলাম। এই অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে বলা আছে জাস্ট মনে রাখার জন্য, উপরের ওই ছন্দটা মনে রাখবো, আধো সবই আজি গ্রেস, বিষ শশ চিপে ধসগ্রী মৌ। এবার আসি সংবিধানের যে 18টি মৌলিক অধিকার রয়েছে, এই বিশেষ করে 27 নং এ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, এবং এখানে কি লেখা আছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 28 নম্বরে বলেছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, এখানে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র কোনো বৈষম্য প্রদর্শন করবে না, এই কথা বলেছেন। 29 নং অনুচ্ছেদে বলেছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। তো এইখানে প্রজাতন্ত্রিক কর্মে নিয়োগ এবং পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিক এর জন্য সমান সুযোগের সমতা থাকবে, সে কথা বলছেন। 30 নং অনুচ্ছেদে বলেছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবেন না। 31 নং অনুচ্ছেদে বলেছে আইনের আশ্রয় লাভের অধিকার, এখানে ব্যাখ্যায় আছে আইনের আশ্রয় লাভ প্রত্যেক নাগরিক এবং সাময়িকভাবে বাংলাদেশের অবস্থানরত অপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, এবং আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম এবং সম্পত্তির হানি ঘটে, এরকম কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এখানে আইনের আশ্রয় লাভের অধিকার আছে সবার, তাই না? 32 নম্বর বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, এখানে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। আইন অনুযায়ী যদি কেউ না পায় সেটা ভিন্ন কথা, কিন্তু আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতার হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। এবং গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, এখানে ব্যাখ্যায় বলেছে 33 নম্বরে, তাই না? গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ না ব্যক্ত করে বা প্রহরার আটক রাখা যাবে না, এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আশ্রয় বিশেষ করে আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এখানে বলছে কাউকে গ্রেপ্তারের কারণ না বলে গ্রেপ্তার করা যাবে না, এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবে, এবং তিনি আইনজীবীর মাধ্যমে পরামর্শের জন্য আত্মপক্ষ সমর্থনের অধিকার
পাবে সে কথা বলছে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এখানে বলা আছে, এবং এই বিধানে কোনোভাবেই লঙ্ঘিত হলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। জবরদস্তি শ্রম মানে কি? অতিরিক্ত কাজ করানো যাবে না, তাই না? অর্থাৎ শ্রমের যে সমস্ত নিয়ম আছে সেগুলি মানতে হবে। এর পরের অনুচ্ছেদটি হচ্ছে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। এখানে বলা হয়েছে অপরাধের দায়যুক্ত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলে আইন বলে যে দণ্ড দেয়া হতে পারে তাকে সেই দণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড দেওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি অপরাধী হয়, অপরাধের শাস্তির যেটুকু পাওয়া উচিত, যে দণ্ড দেওয়া উচিত সেই দণ্ডই তাকে দিতে হবে, অন্য কোনো ব্যতীত এই দণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড দেওয়া যাবে না। এবং এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে শোপথ বা দণ্ডিত করা যাবে না। একটি অপরাধের জন্য তাকে বারবার ফৌজদারিতে শোপথ বা দণ্ডিত করা যাবে না। চলাফেরার স্বাধীনতা 36 নম্বরে বলেছে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র চলাফেরা করতে পারবে এবং এর যে কোনো স্থানে বসবাস, বসতি স্থাপন, বাংলাদেশ ত্যাগ এবং বাংলাদেশে পুনরায় প্রবেশের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এই যে বাংলাদেশের চলাফেরা বলতে পারে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার অধিকার, বিদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আসার অধিকারও রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার রয়েছে, তাই না? তবে এখানে একটা কথা বলা হয়েছে উপরে যে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর আসি সমাবেশের স্বাধীনতা। এখানে বলেছে জনস্বার্থের স্বার্থে এবং জনশৃঙ্খলার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমাবেত হওয়া ও জনগণ ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এখানে সে একই কথা বলেছে যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমাবেত হওয়া এবং জনসমাবেশে বা শোভাযাত্রা করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। 38 নম্বর অনুচ্ছেদে বলছে সংগঠনের স্বাধীনতা। এই যে শৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে, জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে সে আবার সেই পুরানো কথা যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি, সংগঠন এর করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। 39 নং অনুচ্ছেদে বলেছেন এই চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, স্বাধীনতা, নৈতিকতার স্বার্থে বিশেষ করে আদালত অবমাননা বা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনার ক্ষেত্রে কোনরূপ এই যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে, তাই না? এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করার অধিকার রয়েছে। দান করতে হবে তাকে, সংবাদ ক্ষেত্রের স্বাধীনতাও নিশ্চয়তা দিতে হবে তাকে। এবার হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা, মানে কাজ করার, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা বা পেশার স্বাধীনতা, তাই না? আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং যোগ্যতা সম্বন্ধ প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা ও বৃত্তির গ্রহণের ক্ষেত্রে যে কোনো আইনসঙ্গত কারবার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এখানে বলছে যে কোনো ব্যবসা তিনি পরিচালনা করতে পারবেন, তবে একটা বিষয় যে আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে ব্যবসা হতে হবে, তাই না? আইনের মধ্য থেকে ব্যবসা করতে হবে, বৈধ ব্যবসা। 41 নম্বরে বলেছে ধর্মীয় স্বাধীনতা। জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের অধিকার রয়েছে এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার রয়েছে। এবার আসি সম্পত্তির অধিকার। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং বিলি ব্যবস্থা করার অধিকার রয়েছে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ বা দখল করা যাবে না, জোরপূর্বক দখল করা যাবে না, অর্থাৎ আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে হতে হবে। এবার 43 নং অনুচ্ছেদে বলেছে গৃহ ও যোগাযোগের রক্ষণ, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা এবং জনস্বার্থের আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক প্রবেশ করা, তল্লাশি, আটক হতে নিজ গৃহে নিরাপত্তা লাভের অধিকারী, অর্থাৎ নিজ গৃহে বসবাসের অধিকারী।
তবে এই যে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক এই চিঠিপত্রের বা যোগাযোগের মাধ্যমে গোপনীয়তা রক্ষা করতে পারবে। মৌলিক অধিকার বলবৎকরণ, এই যে লাস্টে বলেছে 44 নং অনুচ্ছেদে, তাই না? মূলত এই 44 নং অনুচ্ছেদটা শেষ অনুচ্ছেদ এই মৌলিক অধিকারের ক্ষেত্রে। লক্ষ্য করি, মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অধিকারসমূহ বলবৎ করার জন্য এই সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে বিভাগের নিকট মামলা রুজু করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। অর্থাৎ এই মৌলিক অধিকারসমূহ যদি লঙ্ঘিত হয় তাহলে সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা করতে পারবেন। প্রত্যেক নাগরিকের এই অধিকারটা রয়েছে।